নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছে নিউজ টুডে, আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী। ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান দ্য গ্রেট অনার নেশন অফ ইথিওপিয়াতে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী। 22 ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী। খসড়া তালিকা প্রকাশের পরে নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুনানি প্রস্তুতি কমিশনের সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুদিন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। সীমান্ত এলাকায় ফের বড়সড় সাফল্য পুলিশের। বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার মালদায়। পুলিশের হাতে গ্রেফতার 2 জাল নোট কারবারি। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকে। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রের ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আর সুপ্রিম কোর্টে চলবে না। এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করা মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে চলবে না। বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়ে দিল, এবার থেকে এই মামলার শুনানি হবে কলকাতা হাইকোর্টেই। সেই সঙ্গে মামলার সমস্ত নথিপত্র হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন। নির্যাতিতার বাবা মাকে মামলা স্ট্যাটাস রিপোর্টের একটি প্রতিলিপিও দিতে হবে। ফলে তদন্তের অগ্রগতি সম্পর্কে নির্যাতিতার পরিবার সরাসরি তথ্য জানার সুযোগ পাবে। 2024 সালের 9 অগস্ট আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়। ঘটনার পরে তিনি কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। পরে তাকে দোষী সাব্যস্ত করা হলেও মামলা চলাকালীন একাধিক আনুষঙ্গিক বিষয় নিয়ে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণে উঠে আসে আন্দোলনরত চিকিৎসকদের হাসপাতাল অনুপস্থিতি সহ বিভিন্ন দিক। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের পর গত বছরের 20 অগস্ট কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জাতীয় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। চিকিৎসকদের সুরক্ষার জন্য একটি নির্দিষ্ট প্রোটোকল তৈরির লক্ষ্যেই এই পদক্ষেপ। চলতি বছরের 18 জানুয়ারি আরজিকর মামলার রায় ঘোষণা করে শিয়ালদা আদালত। ওই রায়ে সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করা হয়। 20 জানুয়ারি বিচারক অনির্বাণ দাস তাকে আজীবন কারাবাসে সাজা দেন। তবে শিয়ালদা আদালতের রায়ের আগেই নির্যাতিতার বাবা মা সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে সেই আবেদন করা হলেও তখন সুপ্রিম কোর্টে মামলা চালায় তা শুনতে চাননি বিচারপতি ঘোষ। এরপরে একই আবেদন সুপ্রিম কোর্টে জানান নির্যাতিতার মা বাবা। সেই প্রসঙ্গে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্পষ্ট করেছেন, একই আবেদনের ভিত্তিতে 2 আদালতে একসঙ্গে শুনানি চলতে পারে না, হয় হাইকোর্ট নয়তো সুপ্রিম কোর্ট। মাত্র 2 দিন আগেই কন্যার ধর্ষণ খুনের তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন নির্যাতিতার বাবা মা। তাদের দাবি, অপরাধী একজন নয়, একাধিক ব্যক্তি জড়িত। গত সোমবার নির্যাতিতার মা জানান, আর কিছু চাওয়ার নেই, মেয়ের মৃত্যুর বিচার ছিনিয়ে আনবই। প্রয়োজনে আইন নিজের হাতে তুলে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। কন্যাহারা পিতাও স্ত্রীর বক্তব্যে সায় দেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে আরজিকর মামলার আইনি লড়াইয়ে কেন্দ্র এবার পুরোপুরি কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত হল। হাই নিউজ নেটওয়ার্ক। পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানিতে দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও নির্দেশ বিচারপতির। পাহাড়েও শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ। 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। বুধবার এই সংক্রান্ত মামলার শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্ত চলবে বলেও এদিন নির্দেশে জানিয়েছেন বিচারপতি। পাহাড়ে জিটিএ নিয়ন্ত্রণাধীন অঞ্চলে থাকা স্কুলগুলিতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে। শুধু তাই নয়, বিজ্ঞপ্তি ছাড়াই একতরফাভাবে এই নিয়োগ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এহেন অভিযোগে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করা হয়।
সেই মামলার শুনানিতে প্রাথমিক পর্যায়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যদিও সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ সেই রায়কেই বহাল রাখে, অর্থাৎ সিআইডি তদন্তের নির্দেশ বহাল রাখে আদালত। এই সংক্রান্ত মামলা করায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও পরবর্তী সময়ে এই মামলা ফের ফিরে আসে কলকাতা হাইকোর্টে। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলার শুনানি হয়। দীর্ঘ শুনানিতে একাধিক প্রশ্ন তোলেন বিচারপতি বসু। প্রশ্ন তোলেন নিয়োগ হওয়া শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও। শুধু তাই নয়, অবিলম্বে শিক্ষকদের বেতন বন্ধ করা উচিত বলেও পর্যবেক্ষণে জানান বিচারপতি। সেই মামলার শুনানিতে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু। একই সঙ্গে সিআইডি তদন্ত চলবে বলেও জানিয়েছে আদালত। বলে রাখা প্রয়োজন, এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ২৬,০০০ শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। প্রথমে হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে। যদিও প্রাথমিকভাবে ৩২,০০০ শিক্ষকের চাকরি বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। এই আবহে ফের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের। হাই নিউজ নেটওয়ার্ক। বৈধ ভোটারে কোপ নয়। খসড়া তালিকা প্রকাশের পরই ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে বিএলএদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। বিএলএদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ ডিসেম্বর নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর এই বৈঠকে মূলত ডাকা হয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি লাগোয়া জেলাগুলির বিএলএদের। শুধু বিএলএ নন, নির্দিষ্ট বিধানসভায় বুথে বুথে ঘুরে ভোটার কাজে যুক্ত থাকেন যেসব গুরুত্বপূর্ণ কর্মী, তাদেরও এই মিটিংয়ে থাকতে বলা হয়েছে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পর যেসব নাম বাদ গিয়েছে, তাদের নাম কেন বাদ গেল, বৈধ কারো নাম বাদ গেল কিনা, মুখ্যমন্ত্রী সেই ইস্যুতেই যে নিজের বার্তা দেবেন তা এক প্রকার স্পষ্ট। মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশের পরই নিজের কেন্দ্র নিয়ে এক দফা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। কালীঘাটে তৃণমূল নেত্রী নিজের বাড়িতেই সেই বৈঠকে ডেকেছিলেন ভবানীপুরের বিএলএ এবং নিজের কেন্দ্রের পুরো এলাকার কাউন্সিলরদের। ছিলেন রাজ্য সভাপতি সুব্রত বক্সীও। সেখানেও বৈধ কোনো ভোটারের নাম বাদ গেল কিনা তা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর ঘোষণা হতেই বুথ ধরে ধরে ক্যাম্প শুরু করেছিল তৃণমূল। খসড়া তালিকা প্রকাশের পর যত নাম বাদ পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, তাদের কতটা বৈধ আর কতটা অবৈধ প্রত্যেকের বাড়ি গিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সেসব যাচাই করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন, পাড়ায় পাড়ায় ক্যাম্প করে মানুষের পাশে থাকুন, সব রকম সাহায্যের জন্য প্রস্তুত থাকতে হবে। নথি নিয়ে যাদের কোনো সমস্যা হচ্ছে তাদের মে আই হেল্প ইউ ক্যাম্পে নিয়ে যান, দরকারে তাদের বাড়ি চলে যান। মুখ্যমন্ত্রী এদিন বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছেন, বৈধ কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না। জানতে চেয়েছেন বুথে বুথে সরকারি বিএলও ও দলের বিএলএদের মধ্যে সমন্বয় ছিল কিনা, কোথাও তা নিয়ে কোনো ফাঁকি থেকে থাকলে তা কেন ছিল তাও জানতে চান তিনি। দায়িত্বপ্রাপ্ত দলের পদাধিকারীরা জানিয়েছেন, কেউ কেউ ফর্ম নিয়ে ভুলবশত তা হয়তো জমা নাও করে থাকতে পারেন, তখনই বাড়ি বাড়ি গিয়ে তার খুঁটিনাটি তথ্য জানতে বলেছেন মমতা। কোথাও জীবিত কোনো ভোটারকে মৃত দেখানো হচ্ছে কিনা তাও খুঁজে দেখতে বলেছেন বহু তলেও নজর রাখার কথা। এর পরের পর্বে ভোটারদের যাদের হিয়ারিংয়ে ডাকা হবে তারাও যাতে কোনো সমস্যায় না পড়েন তাদের পাশে থাকতে বলেছেন তৃণমূল নেত্রী। ওয়ার্ড ভিত্তিক সেই সংক্রান্ত রিপোর্টও তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে শুনানির প্রস্তুতি কমিশনের। সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতহীন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। বরং প্রচুর ভুলে ভরা সেই তালিকা নতুন করে শুনানি আতঙ্ক তৈরি করেছে বাংলা জুড়ে। মঙ্গলবার প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। সময় মানার ক্ষেত্রে নিখুঁত থাকলেও তাদের প্রকাশিত তালিকা খুঁতহীন রাখতে ব্যর্থ নির্বাচন কমিশন। বরং প্রচুর ভুলে ভরা সেই তালিকা নতুন করে শুনানি আতঙ্ক তৈরি করেছে বাংলা জুড়ে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হওয়ায় মঙ্গলবার শেষ হয়েছে এসআইআর এর প্রথম পর্যায়। আগের তালিকায় রাজ্যের ভোটার ছিল 7,66,37,529 জন।
সেখান থেকে মৃত, স্থানান্তরিত, নিখোঁজ, ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত 58,20,829 জনের নাম বাদ পড়ায় এদিন প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রয়েছে 7,08,16,700 জনের নাম। দ্বিতীয় পর্যায়ে চলবে তালিকায় থাকা ভোটারদের তথ্য যাচাই করে নাম বাদ দেওয়ার কাজ। সেই সময় জেরার মুখোমুখি হতে ডাক পড়বে শুনানিতে। সেই শুনানিতে ডাক পাওয়ার সংখ্যাটা কত তা মঙ্গলবার জানাতে পারেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল। জাতীয় নির্বাচন কমিশন জমা পড়া তথ্য যাচাই করে এই সংখ্যাটা জানিয়ে দেবে বলে তিনি জানান। ফলে বিভ্রান্তি আরও বেড়েছে। এসআইআর শুরুর সময় তালিকায় নাম থাকার আতঙ্ক ছড়িয়েছিল গোটা বাংলায়। দ্বিতীয় বা যাচাই পর্বে এবার শুনানি আতঙ্ক। প্রকাশিত খসড়া তালিকায় নাম থাকলেই যে চূড়ান্ত ভোটার তালিকায় নাম উঠবে এই জাতীয় কোনো নিশ্চয়তা প্রথম দিন থেকেই ছিল না। কমিশন আগেই জানিয়েছিল খসড়া তালিকার নাম ওঠা ভোটারদের মধ্যে যাদের ক্ষেত্রে তথ্য বা নথিতে অসঙ্গতি থাকবে তাদের শুনানিতে ডাকা হবে। সেই শুনানিতে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য ভোটার। শুনানির নোটিশও বুধ বা বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া শুরু করবেন বিএলওরা। ফলে সেই নোটিশ কার কপালে নাচছে এবং শুনানি পর্বের জেরায় কী ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হবে তা নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। কমিশন সূত্রের খবর, রাজ্যে 30,59,273 জন ভোটার 2002 সালের তালিকার সঙ্গে নিজেদের কোনো যোগসূত্র দেখাতে পারেননি। তাদের সবাইকে শুনানিতে ডাকা হচ্ছে বলেই খবর। পাশাপাশি খসড়া তালিকার প্রায় 1,36,00,000 ভোটারের এনুমারেশন ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক মনে হয়েছে কমিশনের। তাদেরও শুনানিতে ডাকা হতে পারে বলেই খবর। তবে এই সংখ্যাটা কমে শেষ পর্যন্ত 1 কোটির কাছাকাছি পৌঁছাবে বলেই কমিশন কর্তাদের ধারণা। অন্যদিকে প্রায় 37 দিন বিস্তর দৌড়ঝাঁপের পর মঙ্গলবার প্রকাশিত খসড়া তালিকায় একের পর এক ভুল ত্রুটি বেরোনো শুরু হওয়ায় সমালোচনার মুখে পড়েছে নির্বাচন কমিশন। খসড়া তালিকায় ভুল ত্রুটি থাকার কথা কমিশন স্বীকারও করে নিয়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়াল বলেন, কিছু কিছু ক্ষেত্রে বিএলওরা অ্যাপে তথ্য এন্ট্রি করার সময় ভুল টাইপ করেছেন। সেই ভুল শুধরানোর কাজ চলছে। যদি কোনো বিএলও ইচ্ছাকৃত ভুল করে থাকেন তবে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে যাচাই পর্ব। এসআইআর খসড়া তালিকায় যাদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি। এই হিয়ারিং চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজিরা দিতে না পারলে সময় দেওয়া হবে, তবে সঙ্গত কারণ দেখাতে হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে যাচাই পর্ব। মঙ্গলবার প্রকাশিত এসআইআর খসড়া তালিকায় যাদের নাম নেই বা যাদের তথ্য নিয়ে অসঙ্গতি রয়েছে তাদের জন্য শুরু হচ্ছে শুনানি। এই হিয়ারিং চলবে আগামী 15 জানুয়ারি পর্যন্ত। তারপর সমস্ত ঝাড়াই বাছাই শেষে 14 ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে ভোটারদের স্বার্থে বাড়তি ছাড় রাখছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট দিনে কেউ শুনানিতে হাজিরা দিতে না পারলে সময় দেওয়া হবে, তবে সঙ্গত কারণ দেখাতে হবে তাকে। কমিশনের স্পষ্ট বার্তা, প্রকৃত কোনো ভোটার যেন এই প্রক্রিয়ায় বাদ না পড়েন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগারওয়াল জানান, হতে পারে কেউ যুক্তিসঙ্গত কারণে নির্দিষ্ট দিনে শুনানিতে আসতে পারলেন না। তার মানে এই নয় যে তাকে সুযোগ দেওয়া হবে না। প্রকৃত ভোটারকে বঞ্চিত করা হবে না, এটাই কমিশনের লক্ষ্য। এর আগেও এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছিল এক একজন ভোটারের বাড়িতে অন্তত 3 বার যেতে হবে। এর মধ্যেই এসআইআর ঘিরে রাজ্য রাজনীতি তপ্ত। কমিশন কড়া অবস্থান নিয়েছে। একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় সেই বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে। ইচ্ছাকৃতভাবে কারো নাম বাদ গেলে সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সিইও স্পষ্ট করে বলেন, একজনও বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দেন, যদি কোনো অবৈধ ভোটার বা এএসডিডি তালিকাভুক্ত কারোর নাম ইচ্ছাকৃতভাবে খসড়া তালিকায় ঢোকানো হয় সেক্ষেত্রেও দায়ীদের বিরুদ্ধে সমান কড়া ব্যবস্থা নেওয়া হবে। কমিশন সূত্রে খবর, প্রকাশিত খসড়া তালিকায় প্রায় 1,53,51,173 জন ভোটারের ক্ষেত্রে কোনো না কোনো তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে।
তবে তার মানে এই নয় যে সকলকেই শুনানিতে হাজিরা দিতে হবে বা সকলে নোটিশ পাবেন। বহু ক্ষেত্রে টেকনিক্যাল ত্রুটি, বিএলও বা অ্যাপের ভুল থাকতে পারে, সেগুলি আলাদা করে রিচেক করা হবে। ফলে প্রাথমিক হিসাবে দেখানো অসঙ্গতির সংখ্যা অনেকটাই কমতে পারে। কমিশন সূত্রের দাবি, রিচেকের পর এই সংখ্যা নেমে প্রায় 1,36,000-এর আশেপাশে আসতে পারে বা আরও কমতেও পারে। হাই নিউজ নেটওয়ার্ক। মঙ্গলবার কমিশন খসড়া তালিকা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে বিএলওদের অ্যাপে নতুন 3টি অপশন আনা হলো। এরপরও যদি কোনো ভুল থাকে তাহলে কঠোর পদক্ষেপ করবে কমিশন। এনুমারেশন ফর্মের তথ্য ওয়েবসাইটে আপলোড করার সময়সীমা গত বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল। মঙ্গলবার কমিশন খসড়া তালিকা প্রকাশ করেছে। এই পরিস্থিতিতে বিএলওদের অ্যাপে নতুন 3টি অপশন আনা হলো। অর্থাৎ শেষ হয়েও হচ্ছে না শেষ। এরপরও যদি কোনো ভুল থাকে তাহলে কঠোর পদক্ষেপ করবে কমিশন। ভোটার তালিকা যাতে একেবারে ত্রুটিমুক্ত থাকে তার জন্য এসআইআর পর্ব শুরু হওয়ার পর থেকে একাধিক নতুন নির্দেশ পাঠানো হয়েছে বিএলও, ইআরও, এইআরও বা ডিইওদের জন্য। সেই তালিকায় নতুন সংযোজন এডিট অপশন, নট রিকোয়ার্ড ফর হিয়ারিং এবং আনম্যাপড। কমিশনের মতে খসড়া তালিকা প্রকাশের পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগের পর্বে নতুন এই নির্দেশ ফলো করলে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা সম্ভব হবে। কমিশন সূত্রে খবর, নতুন যে 3 দফা নির্দেশ পাঠানো হয়েছে তার মধ্যে আগেই সংশোধন বা এডিট অপশন দেওয়া হয়েছিল বিএলওদের জন্য। এনুমারেশন পর্ব শেষ হওয়ার পরেও সেই একই এডিট অপশন আবার দেওয়া হলো। কারণ হিসাবে কমিশনের বক্তব্য, এনুমারেশন পর্বে এমন অনেক ফর্ম ডিজিটাইজড হয়েছে যেখানে হয়তো সেই অর্থে বিএলওদের ইচ্ছাকৃত ভুল তেমন নেই। আবার এর উল্টোটাও হতে পারে, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কিছু ভুল থেকে গিয়েছে। এর ফলে যুক্তিগত অসঙ্গতি সংক্রান্ত যে বিপুল পরিমাণ সংখ্যা সামনে এসেছে সেটাই নতুন পাঠানো নির্দেশের কারণ বলে মনে করা হচ্ছে। কমিশন পরিষ্কার জানাচ্ছে, এটাই শেষ সুযোগ। বিএলওরা যদি ইচ্ছাকৃত কিছু ভুল করে থাকেন সেই পর্বে সেই ভুল শুধরে নিতে হবে। তাই এই এডিট অপশন। এক্ষেত্রে নামের বানান ভুল, বয়সের ভুল উল্লেখ, বাবা বা মায়ের নাম ভুল ইত্যাদি এসব ক্ষেত্রে নতুন করে এডিট করে দিতে হবে বিএলওদের। পাশাপাশি দ্বিতীয় যে নির্দেশ দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ছোটখাটো কিছু ভুলের জন্য হয়তো সেই ফর্মটি যুক্তিগত সঙ্গত তালিকাভুক্ত হয়ে গিয়েছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, কোনো ফর্মে বাবার নামে হয়তো মিডল নেম হিসেবে কুমার শব্দটি লেখা হয়নি, যা সেই ভোটারের 2002 সালের বা 2025 সালের ভোটার তালিকায় ছিল। ফলে এই ধরনের ফর্ম তালিকাভুক্ত হয়ে পড়েছে। আবার হয়তো ফর্ম ডিজিটাইজড করার সময় লিঙ্গ লেখার সময়ও এমন ভুল হয়ে থাকতে পারে। এসব ক্ষেত্রে বিএলওদের জন্য পরিষ্কার নির্দেশ দিয়ে কমিশন জানিয়েছে, এই ধরনের ভুলগুলো দেখে নিয়ে ঠিক করে দিতে হবে তাদের। এসব ক্ষেত্রেও আর শুনানির জন্য ডাকা হবে না। তবে তৃতীয় যে নির্দেশটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, সবকিছু খতিয়ে দেখার পরেও যদি অসঙ্গতি থেকে যায় তাদের আনম্যাপড তালিকাভুক্ত করতে হবে। কমিশন মনে করছে, নতুন এই 3 দফার নির্দেশ সঠিকভাবে ফলো করলে ইতিমধ্যে যে প্রায় 1,36,00,000 এমন ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে সেই সংখ্যাটা অনেকটাই নিচে নেমে আসবে। এর আগে ফর্ম ডিজিটাইজেশনের শেষ দিনে বিএলও অ্যাপে একটি অপশন যোগ করা হয়েছিল, রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, যা নিয়ে আপত্তি তুলেছিলেন বুথ লেভেল অফিসাররা। সেখানে কোনো ভোটারকে যদি সন্দেহজনক মনে হয় তাহলে তার তথ্য পুনরায় যাচাই করতে হবে। বিএলওদের একাংশের অভিযোগ ছিল, এনুমারেশন প্রক্রিয়ার শেষ দিন কেন এইসব করা হচ্ছে। রাজ্য সিইও দফতর দায় ঝেড়ে জানিয়ে দিয়েছিল, অ্যাপের বিষয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তারও আগে ডিজিটাইজেশন প্রক্রিয়া যখন প্রায় শেষের পথে তখন বিএলওদের অ্যাপে ডুপ্লিকেট ইলেক্টর ভেরিফিকেশন অপশন যোগ করা হয়েছিল। সেক্ষেত্রে একই নামের একাধিক ব্যক্তিকে বা একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড চিহ্নিত করার জন্য এই বিকল্প যোগ করা হয়েছিল অ্যাপে। হাই নিউজ নেটওয়ার্ক। আসবো আবহাওয়ার খবরের দিকে। উত্তরে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গে সেই আমেজ নেই। একবার তাপমাত্রা স্বাভাবিকের ওপরে উঠছে তো একবার নামছে। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে তাপমাত্রা নামবে না।
ডিসেম্বর মাসের অর্ধেক শেষ। উত্তরে হাড় কাঁপানো ঠান্ডা থাকলেও দক্ষিণবঙ্গে সেই আমেজ নেই। একবার তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠছে তো একবার নামছে। আবহাওয়া দপ্তর বলছে, উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেভাবে তাপমাত্রা নামবে না, মোটের ওপর একই রকম থাকবে। শুরু হয়েছে পৌষ মাস, তবে এখনো কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেইভাবে কামড় বসাতে পারেনি শীত। আবহাওয়া দপ্তর বলছে, শহর কলকাতায় দিনে তাপমাত্রা আপাতত স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে, রাতে নিম্নমুখী হবে তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে, দিনের বেলা জলীয় বাষ্পপূর্ণ বাতাস সম্পূর্ণ বিপরীত দিক, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিক থেকে ঢুকছে। উত্তরে হাওয়া ওই পূবালি বাতাসকে বাধা না দিতে পারায় দক্ষিণবঙ্গে শীতের আমেজ জমছে না, ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত দক্ষিণবঙ্গে নতুন করে পারদ নামবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আপাতত সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। ভোর ও সকালে কুয়াশার প্রভাবও থাকবে কিছু জেলায়। কুয়াশার অধিক দাপট থাকবে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ সংলগ্ন এলাকায়। উত্তরের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দৃশ্যমানতা কোথাও কোথাও প্রায় 200 মিটার পর্যন্ত নেমে আসবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে উত্তরের হাওয়ার দাপট রয়েছে। তাপমাত্রা আপাতত মোটের ওপর একই রকম থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা 5 ডিগ্রির আশেপাশেই থাকবে। কালিম্পংয়ের চেয়ে বেশি ঠান্ডা সমতলের কোচবিহার, আলিপুরদুয়ারে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। বিভিন্ন খবরের সাথে আপডেট থাকতে চোখ রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।